আমরা কোনোদিনই তাকে রাজনীতির মঞ্চে দেখিনি, অথচ তিনি রাজনীতিতে এসেছেন এবং নিজের জায়গায় গিয়ে তিনি সাধারণ মানুষের ভোটে এমপি হয়েছেন। আমরা কথা বলছি ছোট পর্দার দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি মানুষের মনে এখনও দিদি, কিন্তু কয়েকদিন হলো আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে নানান রকম সমালোচনার ঝড় উঠেছে। তার যে দল ছিল, যে দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সেই দলে নানান অভিযোগ, খুব ভয়ঙ্কর অভিযোগ। রচনা বন্দ্যোপাধ্যায়, টিভি 9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্নই যেটা, এই যে গদ্দার তকমা দেওয়া হচ্ছে, যে টিএমসিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে যারা ভোট দিয়েছিল তোমাদের, তারপর তোমরা চলে গেছো অন্য একটা পার্টিতে এবং তোমরা একদম দলের দুঃসময়ে দলে হাত ছেড়ে দিচ্ছ। দেখো, বলতে গেলে তো মানুষ অনেক কথাই বলেন, মানুষের মুখ আছে, মানুষ কথা বলতেই পারে। আমরা ভদ্রসভ্য হয়ে বাকি 20 জন সাংসদ বা 60 জন বিধায়ক চুপ করে আছি মানে এই নয় যে আমরা গদ্দার। আমরাও মুখ খুললে মুখ খুলতে পারি, কিন্তু আমরা ভদ্রতাটা মেনটেন করতে চাই বলে আমরা ওই রকমভাবে বাকি যে 8 জন সাংসদ যেরকমভাবে কলতলা টাইপের আওয়াজ করে চিৎকার করে যেরকম ধরনের হিংস্র মনোভাব নিয়ে যেভাবে এগিয়ে আসছেন, সেই দলে আমরা নাম লেখাইনি বলে আমরা ওইভাবে কখনো আক্রমণাত্মক কথাবার্তা বলবো না, বলতে চাইলেও বলবো না এবং আমরা বলবোও না। যে যে যা ইচ্ছে বলতে পারে, বাকি সাংসদের কথা আমি বলতে পারবো না। সত্যি কথা বলতে আমি বাকি সাংসদের থেকে এই জন্যে আলাদা, কারণ আমি না অনেক নতুন সবার থেকে। আমি অতটা এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান নই। বাকিরা কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছরের রাজনীতিবিদ। তারা অনেক বেশি বুঝিয়ে বলতে পারবেন যে দলের লুপহোলসগুলো কোথায় 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 গড়বড়ে ছিল। আমি 2 বছরের এক্সপিরিয়েন্সে তোমাকে বলতে পারবো আমি কি কি দেখেছি এবং আমি কি কি অনুভূতি করেছি। বাকিরা অনেক বেশি ভালো বলতে পারবেন। তাই যে এই যে কথাটা বলছি আমরা গদ্দার, আমি মনে করি যে আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল থেকে আমরা বেরিয়ে এসেছি। আমি আমারটা বলছি, বাকিদেরটা আমি বলতে পারবো না। আমি যখন 2 বছর আগে তৃণমূল কংগ্রেস পার্টি নামক দলটিতে ঢুকেছিলাম এবং আমাকে দিদি অনুরোধ করেছিলেন আসার জন্যে, বলতেই পারো তোমাকে কি পায়ে বেঁধে নিয়ে এসছে? একদমই নয়, পায়ে বেঁধে উনি আমাকে নিয়ে আসেননি। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। দুবার আমি নবান্নতে গেছি। দুবার আমি নবান্নতে গিয়ে বলেছি, দিদি আমায় ক্ষমা করো, আমি পারবো না, আমি জিনিসটা বুঝি না, আমার কাজ ক্যামেরার সামনে, আমি সেইটা ভালো বুঝি। আমরা সেটাই জানি, কারণ কোনো দিনই তোমাকে দেখা যায়নি এই রাজনীতির অলিন্দে এত বছর ধরে। একদম। এবং আমাকে নিয়ে গেছিলেন কাজরিদির ভাই, কাজরিদির ভাই বলছি, আমাকে নিয়ে গেছিলেন দিদির ভাই, এবং উনি আমাকে ফোন করে বলেছিলেন, দিদি তোমাকে ডাকছে, তোমাকে আসতে হবে। দিদি ডাকছেন, যেতে হবে, সেটা সবসময় শিরোধার্যের ওপরে, মানে দিদি বলেছেন তো যেতে হবে। গেছিলাম। তখন মনের মধ্যে সংশয় ছিল, দিদি কেন আমাকে ডাকছেন, ভোট এসে গেছে, তাহলে কি সেই জন্যে ডাকছেন। আমি গিয়ে দিদি বললেন, রচনা আমি চাই তুমি আমার পাশে এসো। আমি তোমাকে কেন ব্রিফে এই কথাগুলো বলছি, কারণ আমার এটা 2 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি তোমাকে বলছি যে আমি কেন এলাম আর কেন আমি ছেড়েও চলে গেলাম না, কেন আমি রিজাইন করলাম না। অনেকে বলছে কেন রেজিগনেশন দিচ্ছ না, সেটাও আমি তোমাকে এক্ষুনি আসছি সেই কথাটাতে। আমাকে দিদি বলে না তোমাকে আসতে হবে। দিদি আমাকে ক্ষমা করে, আমাকে একটু সময় দাও ভাবতে। চলে এলাম, আবার ভাবছি, আবার আমাকে ফোন করলেন, উনি খবর পাঠালেন অফিস থেকে, দিদি আবার ডাকছেন, আবার গেলাম। তখন দিদি আমাকে বললেন আমি দিদি নাম্বার 1 খেলতে চাই। আমি বুঝে গেলাম যে দিদি নাম্বার 1 খেলতে আসতে চেয়ে দিদি আমাকে এমন একটা মোহ জ্বালের মধ্যে ফেলে দেবেন যে আমি আর বেরোতে পারবো না সেখান থেকে। কারণ ওই শোটা আমার বাচ্চাকে আমি যেভাবে বড় করেছি, আমি শোটাকে সেভাবে বড় করেছি। শোটা আমার কাছে এতটাই একটা কাছের। তো সেই শোটাতে দিদি আসবেন আর শোয়ের টাইটেল দিদি নাম্বার 1, এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে। আমি মুখ্যমন্ত্রীকে আমার মঞ্চে পাচ্ছি, সেই আনন্দটা আমার মনের মধ্যে ছিল। তো সেই আনন্দে এলাম, দিদি তুমি আসবে? বলে হ্যাঁ আমি যাও, আমি খেলবো, তুমি ওদের সাথে বল যোগাযোগ করতে, আমি খেলবো। খুব ভালো কথা। দিদি খেললেন, আমি আরও কিছুটা ব্যাকফুটে চলে গেলাম, না বলতে পারলাম না। তখন দিদি বললেন রচনা আমাকে আসতে হবে। আমি বুঝে গেলাম যে দিদি
খেলতে আসলেন, দিদি সকলের মন জয় করলেন, আমারও মন জয় করলেন, দিদি আমাকে রাজনীতিতে নিয়ে এলেন। এটা আমার চয়েস ছিল না। আমি ভদ্রতার খাতিরে, সভ্যতার খাতিরে, এবং 20% আমি বলবো আমার সেই সময়টা মনে হয়েছিল আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো আমি রাজনীতিতে আসলে মানুষের কাজ করতে পারবো, ওই সময়টুকু দিতে পারবো, যেটা আমি আগে পারতাম না। আমাকে 15 বছর আগে বললে আমি কিন্তু আসতাম না, তাই পারবো। তো সেই হিসেবে আমি লড়লাম। অফকোর্স এটা আরেকটা পয়েন্ট আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আজকে, সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সবাই তো বলছে যে আপনি ছেড়ে দিলেই তো পারেন। ছেড়ে দিলেই পারি, কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। কারণ তৃণমূলের লোগো ইম্পর্টেন্ট, দিদি পেছনে রয়েছেন ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি সামনে না থাকতাম, লকেটের সামনে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাতে না পারতো, হুগলি জেলা আসতো না। বিকজ লকেট যথেষ্ট ভালো একজন রাজনীতিবিদ, আমার থেকে অনেক সিনিয়র সেই জায়গায়, সে তার সাথে টক্কর দেওয়ার মতন কাউকে তারা পায়নি বলে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েছিল। এবং রচনা বন্দ্যোপাধ্যায় 2.5 মাস সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি প্রচার করে রাত্রির 9টা থেকে সকাল 4টে অবধি দিদি নাম্বার ওয়ানে শুটিং করেছে, হোল নাইট, যাতে কোনো এপিসোড ব্যাকলগ না যায়। সেরমভাবে প্রচারের দিন চলেছে, প্রচার করে জিতেছি কেন? মানুষ ভাবলো আচ্ছা দিদি এনে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতাও। এতদিন 5 বছরে হয়তো সরকার টিএমসি ছিল এবং এমপি ছিল লকেট চট্টোপাধ্যায়, বলে লকেট সেই অর্থে কাজ করতে পারেনি, কারণ কাজ করতে দেওয়া হয় না। অন্য দলের লোক হলে তাকে কাজ করতে দেওয়া হয় না, তাই জন্য হয়তো লকেট কাজ করতে পারেনি। তো রচনাকে যদি আমরা এখন ভোট দিই, তাহলে দিদি হয়তো আমাদের এই 7টা কনস্টিটিউয়েন্সিতে ভালো কাজ করবে, তাই জন্য তো ভোটটা দিয়েছেন। তাহলে আজকে যখন আমার কাছে আরও 3 বছর সময় আছে, আমি সেই কাজটা কেন করে দিয়ে যাব না? আমি 29-এ কী করবো সেটা পরের ব্যাপার। আমি বিজেপির সিটে লড়ি, আমি এনসিপিআই সিটে লড়ি, আমি কংগ্রেসের সিটে লড়ি, আমি সিপিএমের সিটে লড়ি, আমি যার ইচ্ছে আমি নতুন একটা নির্দলীয় প্রার্থী হয়ে লড়ি, সেটা আমার ব্যাপার। কিন্তু 29 মার্চ অবধি যতদিন আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছে যে তুমি আমাদের জন্য 5 বছর কাজ করবে, সেই কাজটা আমি কেন না করে রিজাইন করবো? তাহলে আমাকে তুমি ইউজ করেছো কেন? তুমি তো আমাকে ইউজ করেছো, আমি তো নাচতে নাচতে তোমার কাছে নবান্নে যাইনি। পরিষ্কার উত্তর, দিস ইজ মাই আনসার। তাই জন্য আমরা রিজাইন, আমার ব্যাপারটা আমি বলবো। বাকিরা অনেক সিনিয়র্স আছেন, তারা বলতে পারবেন তারা কেন রয়েছেন দল ছেড়ে, কেন তারা আমাদের নতুন সরকারকে আমরা সাপোর্ট করছি, কেন আমরা মোদিজিকে সাপোর্ট করছি, কেন আমরা অমিত শাহজিকে সাপোর্ট করছি, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা সাপোর্ট করছি। আমি তোমাকে আরও একটা কথা বলছি, যে তোমার প্রশ্ন করার আগেই, 2 বছর আগে যখন আমি দলে এসছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো, আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম। এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। প্রতিটি মানুষ পশ্চিমবাংলা তথা বাংলাদেশ, তারা ভারতবর্ষের জানে যে রচনাবাদীর এই যে ঘরটায় রচনাবাদী বসে আছে, রাজনীতির পয়সায় হয়নি। রচনাবাদী 4 চাকার গাড়িটা চলে, সেটা নিজের পরিশ্রমের টাকায় চলে। যে 4টে বাড়ি তৈরি করেছে নিজের পরিশ্রমে, 25 বছর ধরে 10টা ল্যাঙ্গুয়েজে কাজ করে তৈরি করেছি। ওই যে কল্যাণ ব্যানার্জি বড় কথা বলছেন না, যে কেন কাজ নেই, ওর কাজ চলে গেছে, এইসব বোকা কথাগুলোর উত্তর দেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। তো সেই জন্য আমি বলছি, আজকে এখানেও যে বসে মাথা উঁচু করে বসে ইন্টারভিউ দিচ্ছি, কারণ আমি জানি আমি পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করেছি। তোমার 2 বছরের রাজনীতিতে এসে কাদার ছোড়া হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, এগুলো কি প্রাপ্য? এগুলো তো প্রাপ্য নয়। যখন এগুলো শুনছি, তাহলে 3টে বছর
কাজটা করে দিয়ে যাব। কেন রিজাইন করবো? কিসের জন্য রিজাইন করবো? পায়ে ধরে তো তোমার থেকে সিট নিয়ে নি, তুমি আমাকে জবরদস্তি নিয়ে গেছো সিট দেওয়ানোর জন্য, তাহলে আমি কেন ছাড়বো? কাজ করে ছাড়বো। এবং যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। যদি কিছু আপনি কোনোদিন তুমি বুঝতেও পারোনি যে এই যে 2 বছর তুমি রাজনীতির অলিন্দে ছিলে? বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। বাড়ি থেকে হুগলি যেতাম, হুগলিতে কাজ করতাম। হুগলিতে কি হয়েছে সেটা তোমরা সবাই জানো। হুগলি চুচুড়ার মধ্যে যে কত দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আমার বলতে অপেক্ষা রাখে না, বলতে অপেক্ষা। পুকুর বোজানো থেকে, চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে সব কিছুর সাথে যুক্ত আছে চুচুড়া। নামগুলো আর বলছি না কারা কারা যুক্ত আছে। দাদা যদি চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে, আমার মুখ খোলার দরকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার, এর আগেও আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার এই সিনেমা জগতের সঙ্গে যারা যুক্ত তারা যখন রাজনীতিতে আসে তাদের নিয়ে বলেন। মহুয়া মৈত্রকে আমরা কদিন ধরে দেখছি ভীষণ আক্রমণাত্মক হচ্ছে, আপনাদের তোমাদের নাম নিয়ে বারবার করে বলছে। কি বলবে? কি বলবো, মানে আমি বললাম তো, মানে এরা সব এত সিনিয়র লিডার্স, হাওয়ার্ড থেকে নাকি পড়াশোনা করে আসা, তার মুখের ভাষা, যেভাবে সে মানে এক্স বিধায়কদের আক্রমণ করছেন, যেভাবে সে বাকি আমাদের পুরনো যারা এমপি, আমি তো ছেড়ে দাও নতুন, বা যারা অনেক পুরনো দিনের এমপি, তাদের তো বোধবুদ্ধি আছে যে কোথায় থাকা উচিত, কোথায় থাকা উচিত। এটা তো নিজস্ব চয়েস, আমি দলের সাথে থাকবো কি থাকবো না, আমি বেরিয়ে যাবো কি যাবো। তাদেরকে তুমি এরকম আক্রমণাত্মক আওয়াজ নিয়ে, শব্দ নিয়ে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলা, এগুলো বোধহয় ওর মুখেই শোভা পায়, ওর মুখেই মানায়। এবং একটা জিনিস তোমরা সবাই জানো, আমি বলার অপেক্ষা রাখে না, ওকে কেন পার্লামেন্ট থেকে চোর অপবাদ দিয়ে বার করে দেওয়া হয়েছিল? কি চুরি করেছিল? তোমরা কখনো ওর যখন ইন্টারভিউ নেবে তখন জিজ্ঞেস করো না, কেন এত মাইক নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, তা জিজ্ঞেস করো আপনাকে কেন বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে? কি চুরি করেছিলেন আপনি? আপনাকে চোর অপবাদ কেন দেওয়া হয়েছিল? সেগুলো জিজ্ঞেস করা উচিত। করে ধোয়া তুলসী পাতা তো ও নয়। মহুয়া মৈত্রের সঙ্গে ওনার তো মাঝে মাঝে আমরা দেখেছি যে অনেক সময় সমস্যা হয়েছে, কিন্তু এখন ওরা আবার একসঙ্গে এইটা তার জিজ্ঞেসই করো না। পার্লামেন্টের ভেতরে একজন সিনিয়র সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয় কি ভাষায় একজন এমপির সাথে কথা বলছেন। তিনি হচ্ছেন মহুয়া মৈত্র, তিনিও একজন রেসপেক্টেবল সাংসদ। যেই ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ নর্থ কলকাতার ব্রথেলে ওইসব শব্দগুলো ব্যবহার করা হয়, সেই সব শব্দ চিৎকার করে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আক্রমণ করছেন মহুয়া মৈত্রকে। এবং বাকি যারা সাংসদরা রয়েছেন অন্য রাজ্যের, তারা এসে জড়িয়ে ধরে বলছেন আপনারা এরকমভাবে চিৎকার করবেন না, আপনাদের নিজের দলের বদনাম হচ্ছে। ভাবতে পারো এইরকমভাবে অপমান একটা নারীকে, একটা মহিলাকে। সব সময় ওনার মুখের ভাষা এত খারাপ, এত খারাপ, প্রত্যেকটা মানুষের জন্যে, মহিলার জন্যে কোনো রকম সম্মান জানিয়ে কোনো কথা বলতে উনি জানেনই না। আর সেই ভদ্রলোকের সাথে পার্লামেন্ট থেকে দুজনে মিলে এক গাড়ি থেকে নামছে, এটাও দেখার আছে। এরা বলে নীতির কথা, এরা বলে ভদ্রতার কথা, এরা বলে সম্মানের কথা। অবাক। মহুয়া মৈত্র বারবার বলছে যে যদি এই দল খারাপ ফল না করতো তাহলে নাকি 20 জন সাংসদ যারা রয়েছেন তারা কেউই যেতেন না, এবং এই যে নানান রকম দুর্নীতি, এই দুর্নীতিগুলো জেনেও নাকি তারা চুপচাপ। ওকে, তুমি যদি এই প্রশ্ন করছো, তাহলে দল যদি জিততো তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না, সব ধামাচাপা পড়ে যেত, যেরকমভাবে এতগুলো বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। নন ফ্যাক্ট। এগুলো কি আমি বলবো? তুমি প্রশ্ন করলে পাবলিক এই কথাগুলো উত্তর দেবে। তোমার কি মনে হয় যে পাবলিক এত বোকা? হ্যাঁ, পাবলিক এত বোকা? শুধু ছাপ্পা ভোট পড়েছে? না, মানুষ ভোট দেয়নি। আমি বলছি না কারচুপি হয়তো ছিল না ইভিএম মেশিনে, আমি বলছি না এদিক ওদিক কিছু হয়নি, যে হয়তো হয়েছে, সবটা হয়েছে, সবটা হয়েছে। এটা তো হতে পারে না। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে চুচুড়ার মতন জায়গায়। এই যে তুমি বলছো কল্যাণ ব্যানার্জির কথা, তার নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে বারবার আমার কনস্টিটুয়েন্সি এসে এসে মাতব্বরি করেন কেন? কেন? কিসের জন্য আপনি করেন? আপনার নিজের কনস্টিটুয়েন্সিতে আপনি নিজের ছেলেকেও জেতাতে পারলেন না,
এত বড় বড় কথা বলছেন। হুগলির ভূগোল নাকি আমি জানি না, হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা। তাহলে আপনি আপনার ছেলেকে কেন জেতাতে পারলেন না উত্তরপাড়া থেকে? এত যখন আপনার ভূগোল মুখস্থ হুগলির, এত আপনি আটঘাট জানেন তৃণমূল কংগ্রেসের। আমি তো কিচ্ছু জানি না, আমি যাইও না, আমি একদম যাই না, মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে। 7টা কনস্টিটুয়েন্সিতে যদি যাও এবং ওখানকার যারা প্রকৃত অর্থে মানুষ আছেন তাদের কাছে কিছু জিজ্ঞেস করো, একটা লোকও বলবে না রচনা বন্দ্যোপাধ্যায় আসে না। আমি আমার সংসার, আমার ছেলে, আমার দিদি নাম্বার 1 সব করার পরেও যতটুকু সম্ভব আমি সব সময় আমি আমার কনস্টিটুয়েন্সিতে গেছি, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেছি। সব থেকে বড় কথা যেটা আমি করতে চেয়েছিলাম সেটা আমার কাজ, আমি সেটা করতে পেরেছি, করছি। আমি 2 বছরে আমি চ্যালেঞ্জ করছি। কল্যাণ ব্যানার্জি বলেছেন কি কাজ করে দেখিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, আমি 2 বছরে যা কাজ করেছি, উনি যখন সাংসদ হয়েছিলেন উনি 2 বছরে কি কাজ করেছেন উনি বার করে এনে দেখাক আমাকে। আমি তো নতুন 2 বছরের সাংসদ, আমি কি কাজ করেছি আমি জানি। উনি কি কাজ করেছেন উনি 2 বছর আগে, 2 বছর যখন ওনার হয়েছিল উনি আমাকে এনে দেখাক। তাহলে আমি তখন তো লড়াইটা শুরু হবে না। কাজের ক্ষেত্রে লড়াই করো না, আমি মুখে নোংরা কথায় লড়াই করি না, আমি কাজের দিক দিয়ে কথা বলবো। রচনাদীপ, আপনি দল পরিবর্তন করার পরে বা আগে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে ফোনে বা কোনোভাবে? না গো, কথা খুব একটা হয়নি আমার দিদির সাথে, কারণ আমি তোমাকে সত্যি কথা বলছি, এর আগে যখন আমার অনেক সমস্যা হচ্ছিল চুঁচুড়ার বুকে বিধায়ককে নিয়ে এবং কল্যাণ ব্যানার্জির ইন্টারফেয়ারেন্স নিয়ে, আমি বারবার বলেছিলাম কল্যাণ ব্যানার্জি যদি চুঁচুড়াতে ঢোকে আর এই বিধায়ক, এক্স বিধায়ক উনি যদি থাকেন, চুঁচুড়া কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। বহুবার, একবার নয় বহুবার আমাকে দিদি বললেন চিঠি লিখে পাঠাও, আমি চিঠি লিখে পাঠালাম, পাতার পর পাতা চিঠি গেছে, কোনো কিছু হয়নি। আমি বললাম দিদি আমি চিঠি পাঠিয়েছি, বলে যেখানে পাঠানোর আমি পাঠিয়ে দিয়েছি। তুমি মুখ্যমন্ত্রী তো, উনি তো মুখ্যমন্ত্রী, আমি তো ওনার ভরসায় রাজনীতিতে এসেছি, আমি তো আপনাকে চিনি দিদি, আমি তো আপনাকে চিঠি পাঠাচ্ছি, আপনি কোথায় পাঠিয়ে দিচ্ছেন চিঠিটা? ক্যামাক স্ট্রিটে। ক্যামাক স্ট্রিটে তো ডাস্টবিনে ঢুকে গেল চিঠিটা, কেউ পড়বে না সেই চিঠিটা ক্যামাক স্ট্রিটে, পড়লো না তো। সেই মিস্টার ব্যানার্জি গিয়ে ওখানে ছড়ি ঘোরালেন, সেই এক্স বিধায়ক ছড়ি ঘোরালেন, কি হলো রেজাল্ট? কি হলো রেজাল্ট? আর যদি বিধায়ক আজকে জেলা সভাপতি, ওই এক্স বিধায়ক এখন জেলা সভাপতি, সেই এক্স বিধায়ক যদি জেলা সভাপতির যোগ্যতা রাখেন তাহলে তাকে সিটটা দিলেন না কেন চুঁচুড়ার? তখন তাহলে সিটটা দিলেন না কেন? তার মানে কি আপনারা খবর নিয়েছিলেন ওনার কি কি কুকীর্তি? শুধুমাত্র রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝামেলা বলে নিশ্চয়ই আপনি সিটটা ওনার কেটে দেননি। আপনারা নিশ্চয়ই খবর নিয়েছেন, আপনাদের এত বড় একটা আইপ্যাকের দল কাজ করছিল, আপনারা এত বড় একটা সিস্টেম চালান, আপনারা নিশ্চয়ই রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় অসিত মজুমদারের টিকিট কেটে দেননি। তাহলে আপনারা খবর নিয়েছেন যে সত্যিই তো এই লোকটা দুর্নীতিগ্রস্ত লোক, সত্যিই তো সাধারণ, আমাদেরকে বলা হলো প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হবে যে অসিত মজুমদারের রিভিউ কী দিচ্ছে, সব নেওয়ার পরে সিটটা কাটা হলো ওনার। তাহলে তাহলে তো ওনার সম্বন্ধে খুব খারাপ রিভিউ পেয়েছেন বলে তো সিটটা দিলেন না, দেবাংশুকে ওখানে কি দাঁড় করালেন। তাহলে আজকে কি লোকটা একদম ভালো হয়ে গেল, তাকে জেলা সভাপতি করলেন, তাহলে টিএমসির কি সম্মান রইল? তৃণমূল কংগ্রেস পার্টি এত বড় বড় কথা বলে চিৎকার করছে, সব 8জন সাংসদ, এত বড় পার্টি, এত বড় সব, তাদের সব কিছু তারা ফিরে দে উইল কাম ব্যাক ইন আ বিগ ওয়ে, ভেরি গুড, অল দ্য বেস্ট টু ইউ অল গাইজ। তাহলে অসিত মজুমদার জেলা সভাপতি, সিটটা পেল না কেন লোকটা? কি ভুল করেছিল? এত বছর ধরে সে দিদির পেছনে লড়লো, হতে পারে আমার সঙ্গে তার বাকবিদণ্ডা থাকতে পারে, হতে পারে আমার সঙ্গে তার মনোমালিন্য থাকতে পারে, তাকে সিটটা দিলেন না কেন? এত খারাপ লোক ছিল তাহলে সে, আজকে তাকে জেলা সভাপতি করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেভাবে ইন্টারাকশন হতো না? না, ইন্টারাকশন হতো না বলবো না, বাট যেহেতু দিদির সাথে আমার সম্পর্কটা খুব ছিল এবং দিদি আমাকে নিয়ে এসে আমি দিদির সাথে জেনারেলি কথা বলার চেষ্টা করতাম। যখন এমন কিছু সমস্যা হতো যেটা দিদি আমাকে বলতেন যে তুমি অভিষেককে বলো, শেষের দিকে প্রায় লাস্ট 1টা বছর দিদি সবসময় যাই দিদিকে ফোন করতাম তুমি অভিষেককে বলো, দিদি শুনতে চাইতেন না গো, সত্যি দিদি শুনতে চাইতেন না। আজকে আমি দল ছেড়ে চলে গেছি বলে আমি কিন্তু বলছি না এই কথাটা, দিদি আমার কোনো কথা শোনেননি, দিদি অভিষেককে বলে দাও, চিঠি লিখে পাঠাও, চিঠি লিখলাম, অভিষেককে পাঠিয়ে দিচ্ছে চিঠি, কোনো অ্যাকশন তো নেওয়া হচ্ছে না। এবার আসি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে যেহেতু দল ছেড়ে দিয়েছো সেই জন্য তোমার দিদি নাম্বার 1ও হাত থেকে চলে গেছে। তা দিদি নাম্বার 1টা কি এই দলের
এবার সঙ্গে কোনো যোগাযোগ ছিল বলে পেয়েছিলে এত বছর? এটা ভালো প্রশ্ন। আমার ছেলের যখন 3 বছর বয়স তখন থেকে দিদি নাম্বার ওয়ান করছি। তো আমার কাছে দিদি নাম্বার ওয়ান সন্তান সমূহ, কারণ আমার ছেলেকেও আমি বড় করেছি, তার সাথে সাথে দিদি নাম্বার ওয়ানকেও বড় করেছি। মানে এরকমও দিন গেছে যে ছেলেকে সময় দিতে হবে বলে এবং দিদি নাম্বার ওয়ানকে হয়রানিতে ফেলবো না বলে মেট্রো রেল করে রাত্রেবেলা বাড়ি ফিরেছি। রাজারহাটের ওই সাইডে তোমার এয়ারপোর্টের কাছে শুটিং হতো, তো তখন ওখান থেকে ভাবতাম যে কী করে তাড়াতাড়ি পৌঁছবো, শুটিংটা তো 7টা অবধি করতে হবে, করে রাত্রেবেলা বোরখা পরে মেট্রো করে বাড়ি ফিরতাম। তো এই ফেজটা আমার দিদি নাম্বার ওয়ানের সাথে জড়িত। তো ন্যাচারালি তার সাথে রাজনীতির আমার মনে হয় না কোনো যোগসাযোগ আছে, অ্যাটলিস্ট আমার মনে হয় না। এবার চ্যানেল বা প্রডিউসার বা ডিরেক্টররা কী ভেবেছেন এবং কী ভেবে কাজ করেছেন সেটা আমি বলতে পারবো না। দেখো, এবার এই যে রাজনীতির এই যে ভরাডুবি, এবারের এই যে হার তৃণমূল কংগ্রেসটা কিন্তু অনেক মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এক তো শেখালো যে অনেক তোমাকে ভদ্র সভ্যভাবে সামনে আসতে হবে, মানুষের সামনে আসতে হবে, দম্ভ থাকা চলবে না, নিজের ভাষার প্রতি নিজের শব্দের প্রতি তোমাকে কন্ট্রোল রাখতে হবে, এই অনেক কিছু শিখিয়েছে। আরও একটা জিনিস বড় শেখালো যে কোনোটাই চিরস্থায়ী নয়, একটা আসবে একটা চলে যাবে। দিদির এত বড় একটা লড়াইয়ের এইরমভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়াটা কিন্তু খুব দুঃখজনক, নিশ্চয়ই দুঃখজনক। এটা একটা আমার যতটা খারাপ লাগছে, যারা ধরো এতদিন ধরে দলে রয়েছেন তাদের কতটা খারাপ লাগতে পারে। ইট ইজ আ ফেলিয়ার। তো আসবে যাবে, দিদি নাম্বার ওয়ানও আমি যদি কখনো ভাববো না যে আমি শেষ দিন পর্যন্ত যতদিন বাঁচবো আমি দিদি নাম্বার ওয়ান করবো, এটা কোনো হয় না, এটা কখনো হতে পারে না। একজন আসবে একজন যাবে, এটাই স্বাভাবিক, এটাই হতে পারে। কিন্তু তুমি যখন একটা জিনিস শেষ করবে না, এটা আমার নিজস্ব লাইফের এক্সপিরিয়েন্সে বলছি আমি তোমাকে সুচরিতা, যখন একটা জীবন কিছু একটা জিনিসের একটা ইম্পর্টেন্ট জিনিস শেষ হয়, সেটা খুব সুন্দরভাবে শেষ করলে সেটা খুব ভালো হয়। কোনো জিনিসের শেষটা এরকম হওয়া উচিত নয় যেরকমভাবে দিদি নাম্বার ওয়ানটা হলো, এটা এক্সপেক্টেড নয়। ছাড় তো আরামসে চেঞ্জ হবে, আসবে, অন্য কেউ করবে, ঠিক আছে, কিন্তু যেভাবে এটা এন্ড হলো সেইটা ঠিক হয়নি, সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। আমরা দেখলাম যে অ্যাঙ্কার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ও পরিবর্তন হয়ে গেল। হয়তো 4:30 শোটা করার মতো ওদের অতটা হয়তো সাহসটা নেই। 4:30 টাইমটা রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান ছিল, সেই সময় যদি ওরা ওটাকে নিয়ে আসতো হয়তো লড়াইটা অনেক বেশি হতো। এখন 10টার সময় শোটাতে তো একটা অন্য টাইপ অফ অডিয়েন্স থাকে, ফ্যামিলি অডিয়েন্স থাকে, মানে মহিলারা আগে থাকতো 4:30 সময়, 4:30 টাইম হচ্ছে মহিলাদের টাইম, আর 10টা 10:30 হচ্ছে পুরুষ মানুষ, বাবা দাদা সবাই অফিস থেকে আসেন, সবাই দেখেন। তো সেই অডিয়েন্সকে হয়তো ওরা টার্গেট করার চেষ্টা করেছে যে নতুনভাবে প্রেজেন্ট করবো, নতুন টাইমে আসবো, তাহলে হয়তো টিআরপিটা বাড়বে। আগামী 6 মাস পর যদি আবার যোগাযোগ করা হয় দিদি নাম্বার ওয়ান থেকে, কিছু ডিসাইড করা হয়েছে? দিদি নাম্বার ওয়ানকে দেখো, আমি না ভীষণ ওই লাইটসে ভীষণ বিশ্বাস করি, রে অফ লাইটস, স্পিরিচুয়ালিটিতে আমি অনেক মানি। তো এইসব দিদি নাম্বার ওয়ান একটা লাইট ছিল আমার জীবনে, এবং লাইট আসে যায়, সেই লাইটটাকে আমি ছেড়ে দিয়েছি। আমি এখন উন্মুক্ত আকাশ, কখনো কোনো আলো আসলে আসবে। কিন্তু খারাপ লাগা কোথাও একটা অফকোর্স আছে, অফকোর্স। আমি তোমাকে তো বললাম যে দেখো, দিদি নাম্বার ওয়ানকে আমি সন্তান সমূহ বলে ভাবি, এবং আমার ওখানে টিম মেম্বার্সরা রয়েছে, ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, তারাও চোখের জল ফেলেছে যেদিনকে আমি লাস্ট দিন চলে এলাম। কিন্তু ঠিক আছে, ওরা ওভার কনফিডেন্ট, আর আমি সবসময় মনে করি ওভার কনফিডেন্স মানুষকে মারে। পরিচালক, প্রযোজক, চ্যানেল কোথাও গিয়ে কারোর সঙ্গে কোনো মনোমালিন্য বা কোনো নেভার এভার, কোনো দিনও না। পরিবর্তনের কারণ কি বলে আমি যে তোমাকে বললাম, ওরা হয়তো ভেবেছে যে এবার শোটাকে শেষ করা উচিত, উইচ ইজ ওকে। আমি এটা নিয়ে কিন্তু একদম কোনো রকম সমালোচনা এটা কি করবোই না যে কেন অ্যাঙ্কার পরিবর্তন হলো, আমি সেটা নিয়ে কিন্তু একদম বলবো না। আমার বক্তব্য শুধু একটা জায়গায়, তুমি কিভাবে জিনিসটাকে শেষ করলে কেন সেটা নয়, কিভাবে শেষ হলো জিনিসটা অনেক ভালোভাবে শেষ হতে পারতো, একটা অগ্রিম নোটিশ দিয়ে শেষ করা যেতে পারতো। কারণ আমার সাথে 5 জন স্টাফ কাজ করে, আমার রাজনীতি আছে, আমার দিল্লি পার্লামেন্ট আছে, আমার ব্যবসা আছে, ওই 5 জন স্টাফের কোনো কাজ নেই। তোমরা 2 দিন আগে বললে আমরা পরশুদিনকে ফিনালে করছি, 5 জন লোক কোথায় যাবে, কি খাবে, কোথায় কাজ করবে, কে কাজ দেবে ওদেরকে? মানুষের হায় কখনো নিতে নেই, ওরা মানুষের হায় নিয়েছে।
দে উইল সাফার। আবার রাজনীতিতে ফিরে আসি, যে আমরা তো দেখতে পাচ্ছি যে নতুন দলের সঙ্গে তোমরা আবার সংসদে যাবে গিয়ে তোমার চুচুড়া, তোমার হুগলির জন্য তুমি বলছো কাজ করবে। এবারে তোমার মনে হয় যে অনেক গতি বেড়ে যাবে? কারণ আমরা মানে কয়েকদিন আগে একটা ডিজাস্টার দেখছিলাম যে কীভাবে নতুন মুখ্যমন্ত্রী পুরোটা সামলালেন। এটা থেকে কিন্তু এর আশা বাড়ছে পশ্চিমবঙ্গের জন্য। নিশ্চয়ই গো, মানে বিশ্বাস করো, এটা এই বলে না যা হয় তা ভালোর জন্যে হয়, সত্যি এটা ভালোর জন্য হয়েছে। পশ্চিমবাংলার মানুষ সত্যি উপকৃত হবেন এবং তার তার নমুনা তো দেখতে পাচ্ছেন প্রতিদিন মানুষ। আজকে 1-1.5 মাসের মধ্যে যেভাবে কাজ এগোচ্ছে, আমি আশা করব যে বিজেপি সরকার খুব ভালো কাজ করবেন আশা করি, এবং আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুব ভালো কাজ করবেন। এবং এটা আমার সবথেকে বড় আশা বা ভরসা, যাই বলো না কেন, যে আগামী 3টি বছর আমি যে স্বপ্নগুলো দেখেছি আমার জেলার 7টা কনস্টিটিউশনের কাজের জন্য, সেগুলো যেন আমি করতে পারি। কিন্তু একদম শেষ প্রশ্ন একটা, বলা হচ্ছে যে তোমরা যারা সাংসদরা বেরিয়েছো তোমাদেরকে নাকি হিউজ মানি অফার করা হয়েছে। কত টাকা পেলে? ভুলে গেছিলাম বলতে এটা নিয়ে, এত বলার থাকে যে আর মনে থাকে না। মানে কিসের পরিপ্রেক্ষিতে তোমরা এরকম ধরনের অ্যালিগেশনস দাও বা তোমরা এরকম ধরনের কথা বলো? কিসের বিয়েতে, ভিত্তিটা কিসের ওপরে? কি প্রুফ আছে তোমাদের কাছে? তোমরা যেরকম ধরনের কথা বলছো এতগুলো সাংসদ বিধায়কদেরকে নিয়ে, তোমরা মানে কি বলবো, মানে একটা যদি এর মধ্যে একটা যদি সততা থাকে এইসব কথার মধ্যে, একটা যদি সততা থাকে এইসব কথার মধ্যে, একদম মিথ্যে মিথ্যে মিথ্যে, পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে নিজেদের সেন্টিমেন্টকে টানার জন্যে। দলের মধ্যে আর কিছু নেই, কেউ নেই, মুষ্টিমেয় কজন রয়েছেন, তাদেরকে বিজেপি সরকার ডাকছে না। ওটা তাদের একটা ডেফিনেটলি একটা ভিতরের গ্রাজ, যে আমাদের তো ডাকছে না, বাকিদেরকে নিয়ে চলে গেল, ওরা তো ওখানেই পড়ে রয়েছে, না ওরা বেরোতে পারছে, না ওরা গিলতে পারছে, না ওরা ফেলতে পারছে। তো ওরা এখন করবেটা কি? ওরা এখন ব্লেম দেওয়া ছাড়া ওদের কাছে আর কোনো গতি নেই। ওরা এখন ব্লেম দিচ্ছে, কীভাবে আরও ব্লেম দেওয়া যায়, কীভাবে আরও ব্লেম দেওয়া, টাকা নিচ্ছে ব্লেম, গদ্দার ব্লেম, আর তো কিছু বলতে পারছে না। আর তো আমাদের তো কোনো চুরি চোর দুর্নীতি কিছু বলতে পারবে না ওরা কেউ কিছু। মহুয়ামৈত্র চুরি করেছে সেটা সবাই জানে, পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছিল, সেটা সবাই জানে, সেটা আমি তো নতুন, সারা ভারতবর্ষ জানে, পুরো প্রেস মিডিয়া সব হয়েছিল। আমরা তো চোর নই, আমাদের থেকে বলতে পারবেন আমি চোর? তাহলে তুমি কার উপরে আওয়াজ তুলে জোর গলায় কথা বলছো? शीशे के घरों में रहने वाले दूसरे के ऊपर पत्थर नहीं फेंका करते। একদম। আমরা কথা বললাম রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু রাজনীতির ময়দান ছেড়ে চলে যাচ্ছেন না, তিনি থাকবেন এবং যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য কাজ করবেন, ট্রোলাররা যাই বলুক না কেন। ক্যামেরায় রজতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।